ওই দেশের রাজনৈতিক দলগুলোর ভিতরে তার স্বার্থ চর্চা করবার সুযোগ করতে দেয়া। এবং বাংলাদেশের ইতিহাস সাক্ষী বারংবার প্রমাণিত হয়েছে, পরম্পরায় আমরা দেখেছি বারবার যে কিভাবে আওয়ামী লীগের মধ্য দিয়ে দিল্লি তার পারপাস সার্ভ করেছে। ইন্ডিয়ান হেজিমনির ওয়ার্কের দুইটা মোটা দাগের জায়গা আছে। একটা জায়গা হচ্ছে তার পলিটিক্যাল হেজিমনি, দিল্লির পলিটিক্যাল হেজিমনির একটা জায়গা আছে, আর দ্বিতীয়ত হচ্ছে তার কালচারাল হেজিমনি, তার কলকাতা কেন্দ্রিক যে নাচ গান কবিতা সাহিত্য, রবীন্দ্রনাথ ঠাকুর, তার যে চর্চা কেন্দ্রগুলো আছে, তার বলিউড আছে, এই কালচারাল ফ্রেমের মধ্য দিয়ে সেই কালচারাল হেজিমনি যেটা কায়েম করে। এখন তার দিল্লির পলিটিক্যাল হেজিমনিটা কিভাবে ওয়ার্ক করে? যে কোনো রাষ্ট্রের অন্য রাষ্ট্রে ইন্টারফেয়ার করবার সবচেয়ে বড় স্ট্রংগেস্ট ফর্ম হচ্ছে ওই দেশের রাজনৈতিক দলগুলোর ভিতরে তার স্বার্থ চর্চা করবার সুযোগ করতে দেয়া। এবং বাংলাদেশের ইতিহাস সাক্ষী বারংবার প্রমাণিত হয়েছে, পরম্পরায় আমরা দেখেছি বারবার যে কিভাবে আওয়ামী লীগের মধ্য দিয়ে দিল্লি তার পারপাস সার্ভ করেছে। এই জন্য দেখবেন যে 71 সালে যখন যুদ্ধ প্রস্তুতি চলছে, তখন আমাদের প্রবাসী সরকার কোথায় গঠিত হবে সেটা নিয়ে কিন্তু একটা তর্ক ছিল। মাওলানা ভাসানী চান নাই যে সেটা কলকাতায় গঠিত হোক। মাওলানা ভাসানী বারবার বলেছেন বাংলাদেশের সবচেয়ে বড় প্রবাসী কমিউনিটি হচ্ছে লন্ডনে, আমাদের স্বাধীনতার সরকার প্রবাসী সরকার লন্ডনে হওয়াটা আমাদের জন্য নিরাপদ, এবং একইভাবে আমরা ওখান থেকে ফান্ড রেজ করতে পারবো এবং ইন্টারন্যাশনাল যে সাপোর্ট দরকার সেটা আমরা পাবো। আমাদের যারা সেক্টর কমান্ডাররা ছিলেন, যারা মিলিটারি অফিসার ছিলেন, তারা সবাই বলেছেন যে আমরা চিটাগং হিল ট্র্যাক্সে আমাদের প্রবাসী সরকার তৈরি করব। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। গহীন জঙ্গল আছে, আমাদের আর্মস যেটা দরকার হবে আমরা বিভিন্ন জায়গা থেকে আর্মস ক্যারি করতে পারবো, এবং এই সুযোগটা কাজে লাগায় আমাদের সফটওয়্যার যে ফাইট সেটা করা যাবে। কিন্তু দেখেন আমাদের প্রবাসী সরকারটা গঠিত হয়েছে কলকাতায়, এবং সেখানে মাওলানা ভাসানী গেছেন, তাই কিন্তু ভারত সরকার হাউস অ্যারেস্ট করে রেখেছে, প্রচণ্ড রকম সার্ভেলেন্সের মধ্যে রেখেছে। তাহলে দেখেন আমার পুরো আজাদির লড়াইটাকে পর্যন্ত কিভাবে কম্প্রোমাইজ করতে হয়েছে। নভেম্বর মাসে যে 7 দফা চুক্তি হয়েছে, দেখেন যে গোলামের চুক্তি, আমার রাষ্ট্রে আমার 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 সেনাবাহিনী থাকবে না, আমার কোনো বর্ডার গার্ড থাকবে না, ভারত ঠিক করে দেবে যে আমার প্যারামিলিটারি ফোর্সটা কি হবে, আমি ইন্টারন্যাশনাল কোনো কমিউনিটির সাথে চুক্তি করতে পারবো না, তাদেরকে ইনফর্ম করতে হবে। আপাদমস্তক আমার স্বাধীনতার লড়াইতে অংশগ্রহণ করবার যে সেই 7 দফা গোলামি চুক্তি, তাহলে সেই গোলামির ফ্রেম থেকে যখন এই ধরনের একটা সরকার গঠিত হয়েছে, তারা আসলে কি করেছে। এবং শেখ মুজিবের জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি এটাই যে একটা মুক্তির লড়াইতে যে মানুষটা 13 বছর 14 বছর জেল খেটেছেন, সেই মানুষটাই স্বাধীনতার নামে পরতে পরতে বাংলাদেশ আমলে স্বাধীনতা বিক্রি করে দিয়েছেন ভারতের কাছে। এবং এটাই হচ্ছে তার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি, যে মানুষটা বাংলাদেশের গর্বিত গান্ধী হতে পারতেন, জিন্না হতে পারতেন, তিনি বাংলাদেশের বীর জাফরের রোলে চলে গেছেন, দেশ বিক্রি করার লড়াই করেছেন। যে মানুষটাকে সামনে রেখে বাংলাদেশে মুক্তির লড়াই হয়েছে, সেই মানুষটাই 32 চুক্তি করে ভারতের কাছে বাংলাদেশের সভরেনিটি বিক্রি করে দিয়েছেন। সেই জায়গাতে বুঝতে হবে যে 75-এর আগস্টে কি হয়েছে, নভেম্বরে কি হয়েছে, এবং 7ই নভেম্বরের সিগনিফিকেন্স কোথায়। 7ই নভেম্বর এবং আমাদের আগস্টের লড়াইয়ের কমন ফ্রেম হচ্ছে আমাদের শত্রু জেনার রাজনীতি। আজাদির লড়াইয়ের প্রধানতম শর্ত হচ্ছে ইতিহাসের মধ্য দিয়ে আমার শত্রু চিনতে হবে, এটাই হলো আমার সায়েন্স।